ওকে, সো আমরা আজকে আরেকটা রিডিং এর গুরুত্বপূর্ণ কোশ্চেন প্যাটার্ন নিয়ে কাজ করব। দেখেন, আমাদের এই রিডিং যে প্যাসেজটা আগের দিন করেছি সেটা ছিল প্যাসেজ 1 রিডিং। গত দুইটা ক্লাসে ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে ক্লাস দুইটা হয়েছে। এখন আজকে যেই প্যাসেজটা আমরা করব বা যেই কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে রিডিং প্যাসেজ 2। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে রিডিং প্যাসেজ 2 and you should spend 20 minutes on question 14 to 26। আমরা জানি 14 থেকে 26 পর্যন্ত এগুলা হচ্ছে রিডিং প্যাসেজ 2 এর কোশ্চেন, এবং এখানে আপনার 20 মিনিট সময় আমরা জানি প্রত্যেক প্যাসেজের জন্য। সো হুইচ আর বেসড অন রিডিং প্যাসেজ 2 অন পেজেস 21 and 22। আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে 14 থেকে 20 এবং রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফস। এখানে 7টা প্যারাগ্রাফ আছে রিডিং প্যাসেজ 2 তে। দেখেন এখানে এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ মানে হচ্ছে এ বি সি ডি এফ যে যে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ বলে। এখন এখানে যেটা আছে এটা হচ্ছে যে লিস্ট অফ হেডিংস। দেখেন, লিস্ট অফ হেডিংস এখানে বলা আছে। তো তাহলে এই কোশ্চেন প্যাটার্নটার নাম হচ্ছে লিস্ট অফ হেডিংস। আচ্ছা, লিস্ট অফ হেডিংস বলতে কি বুঝি, কেউ একজন একটু বলেন তো ভাই। মানে মানে ওগুলো যে প্যারাগুলো দেওয়া আছে এটা এটা আর কি। আচ্ছা, আমরা জানি যে যে কোনো একটা লেখা বা যে কোনো একটা স্টেটমেন্টের একটা হেডিং থাকে, রাইট? এটা শিরোনাম থাকে না? কোনো একটা নিউজ হুম, করতেছে, সেই নিউজেরও কি থাকে, একটা শিরোনাম থাকে বা টপিক থাকে, রাইট? এখন এই এখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের যে 7টা প্যারাগ্রাফ আছে, এই 7টা প্যারাগ্রাফের যে 7টা প্যারাগ্রাফের যে ইয়াটা আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফেরই কিন্তু একটা করে কি আছে, হেডিংস আছে। So, আমাদেরকে এখানে এই হেডিং গুলা এখানে দিয়ে দেওয়া আছে। দেখেন, এখানে অনেকগুলো হেডিংস দেওয়া আছে, 9টা হেডিংস আছে। এখন এই 7টা প্যারাগ্রাফের হেডিং এই 9টার মধ্যে থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন কোন প্যারার হেডিং কি সেটাই এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটাই আমাদের মেইন কাজ। তাহলে দেখেন, এখানে বলা আছে 14 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ এ। আচ্ছা, প্যারাগ্রাফ এ এর সাথে এখানে কোন হেডিংটা যায় সেই হেডিংসটা আমরা এখানে জাস্ট লিংক আপ করে দিব। জাস্ট এর বাইরে আর কিছু না। তাহলে আমরা যদি এই টাইপের কোশ্চেন সলভ করতে যাই, তাহলে আমাদের টিপস এন্ড টিপসটা কি? এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি ভেরি সিম্পল। সেটি হচ্ছে যে আগে আপনাকে লিস্ট অফ হেডিংস, এটা এই যে হেডিং, যেটা হেডিং এর তালিকাগুলো যেগুলো দেওয়া আছে, এই হেডিং গুলো আগে পড়তে হবে। হেডিং গুলো কি আগে পড়তে হবে, দেন আপনি ওইখান থেকে গিয়ে অ্যান্সার মিলাবেন। আচ্ছা, তাহলে হেডিং গুলো আমরা যদি আগে শুরুতেই পড়ি, দেখেন, তার হেডিং এর আগে আমরা যদি এই যে এইটা একটু এই প্যারাগ্রাফের শিরোনামটা পড়ি। প্যারাগ্রাফের টোটাল প্যারাগ্রাফের টপিকটা কি আছে, দেখেন বলা আছে দ্য স্টেপ পিরামিড অফ ডোজার। এটাকে কেউ ডোজারও বলে, কেউ জোসারও বলে, হ্যাঁ। এটা আপনি যে কোনো একটা বলতে পারেন, ইটস নাউন। সো আপনি যেটা বলবেন সমস্যা নেই, ভুল হবে না। আমরা ডোজারই বলি। স্টেপ পিরামিড। আচ্ছা, পিরামিড বলতে কি বুঝি ভাই? পিরামিড কি, হোয়াট ইজ পিরামিড? ভাই তিন কোনা জিনিস। তিন কোণা জিনিস না, এরকম কিছু না। অন্য কেউ? তার মিশরের পিরামিড ভাই। আচ্ছা, পিরামিড হচ্ছে তৎকালীন সময়ে প্রাচীন গ্রিস এবং রোমে, হ্যাঁ, এগুলাতে, গ্রিস মানে হচ্ছে বর্তমান সময়ের মিশর আর কি, ঠিক আছে? আহ গ্রিসে আর কি, প্রায় বর্তমান সময় গ্রিস এবং মিশর টোটাল এই এলাকা মিলে আর কি। তৎকালীন এই প্রাচীন গ্রিস এবং মিশরে দেখা যেত যে যারা রাজা বাচ্চারা মারা যেত, তাদের লাশকে মমি করে তারা সংরক্ষণ করতে পিরামিডে, ঠিক আছে? তো এই সংরক্ষণের যে জায়গা, এই জায়গাটার নামই হচ্ছে পিরামিড। এরকম একটা পিরামিড, তার নাম হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ ডোজার। ডোজারের স্টেপ পিরামিড, ঠিক আছে? এখন আমরা যদি এই টাইপের কোশ্চেন করতে যাই, শুরুতে আমাদের শিরোনামটা পড়ে একটা আইডিয়া নিয়ে রাখতে হবে। তাহলে আমরা হেডিং গুলো একটু পড়ি। দ্য এরিয়াস। এরিয়া মানে কি? তো জায়গা এলাকা ভাই। এলাকা আয়তন। এলাকা।
আয়তন, তাই না? বা জি ভাই। জায়গা সমূহ। আয়তন এন্ড আর্ট ফ্যাক্ট। আর্ট ফ্যাক্টস মানে কি? আর্ট ভাই হচ্ছে আর্টিফ্যাক্টস মানে? কৃত্রিম ভাবে তৈরি করা artifacts। আচ্ছা, আর্টিফ্যাক্টস মানে শিল্পকর্ম, হ্যাঁ, উইদিন দ্য পিরামিড ইটসেলফ। পিরামিডের ভিতরের, দেখেন উইদিন মানে কি, কোথায়? কৃত্রিম উইদিন মানে কি? ভেতরে মামু। তাহলে এই পিরামিডের ভিতরের এরিয়া এবং আর্টিস্টিক ফ্যাক্ট, শিল্পকর্ম নিয়ে কোথাও বা কোনো একটা প্যাসেজে ডিসকাশন হয়েছে। কি হয়েছে? কি নিয়ে ডিসকাশন হয়েছে? এরিয়া। এরিয়া নিয়ে। এরিয়ার শিল্পকর্ম। কোথাকার? পিরামিডের ভিতরের। পিরামিডের ভেতরের। হ্যাঁ, পিরামিডের ভিতরের, এটা খেয়াল করতে হবে, নট বাহিরের। ঠিক আছে, বা অন্য কোনো কিছু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু এটা মাথায় রাখলাম। দেন বলতেছে দ্য ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। ডিফিকাল্ট টাস্ক মানে কি? চ্যালেঞ্জ ওয়ার্ক, তাই না? কঠিন কাজ, স্ট্রাগলিং ওয়ার্ক। ডিফিকাল্ট টাস্ক, কাজটা কঠিন ছিল, ফর দোজ, তার জন্য বা তাদের জন্য, ইনভলভড, অর্থাৎ যারা এই কাজটা করেছে বা এই কাজটার সাথে যারা ইনভলভ ছিল তাদের জন্য এই কাজটা কঠিন ছিল। কোন কাজ? এই যে স্টেপ পিরামিডের সম্পর্কিত কোন একটা বিষয় হয়তো আসবে। যে যারা এই কাজটা করেছে, এখন কাজটা কে করেছে? একটা আর্কিটেকচার হতে পারে, লেবাররা হতে পারে, ওয়ার্কাররা হতে পারে, বা এটার যে উদ্যোক্তা সেও হতে পারে। সো আমরা ওইটা প্যাসেজ পড়ে আরো ক্লিয়ার হবো যে যারা এই কাজটার সাথে ইনভলভ ছিল তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, ডিফিকাল্ট ছিল, কমপ্লেক্স টাস্ক ছিল। নেক্সট বলছে আ কিং হু সেভড হিজ পিপল, কোন একটা রাজা সম্পর্কে কোন একটা প্যাসেজে আলোচনা আছে যে তার প্রজাদেরকে সেভ করেছিল বা বাঁচিয়েছিল কোন একটা, হতে পারে সেটা কোনো মহামারী থেকে বা অন্য কোনো বিষয় থেকে। এরকম কোন একটা রাজা তার প্রজাদেরকে সেভ করেছে, এরকম কোন ইনফরমেশন কোন প্যাসেজে যদি থাকে বা আমরা যদি সেরকম কোন ইনফরমেশন পাই, তাহলে আমরা সেখানের সাথে এই 3 নাম্বারটা দিব। নেক্সট হচ্ছে সিঙ্গেল সার্টেনিটি অ্যামাং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস। বলছে অনেকগুলো বিষয় থাকা সত্ত্বেও একটা সিঙ্গেল সার্টেনিটি আছে, সিঙ্গেল কোন একটা জায়গায় সিঙ্গেলিটিটাকে বা একক কোন একটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে বা একক বিষয়টাকে হাইলাইট করা হবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস। একটা ওভারভিউ নিয়ে ডিসকাশন করা হবে কোন একটা প্যাসেজে, অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস। আচ্ছা, এক্সটার্নাল মানে কি ভাই? বাহিরে। বাহিরের। তাহলে বিল্ডিংস এন্ড এরিয়াস, তাহলে বাহিরের পাশের বিল্ডিং সমূহ এবং এরিয়া গুলার একটা ওভারভিউ নিয়ে কোনো ডিসকাশন আছে? এর আগে কোথাও একটা আয়তন নিয়ে ডিসকাশন ছিল, খেয়াল আছে? জি ভাইয়া। ভাইয়া কথা আসছে না আপনার? হ্যাঁ। সো আমরা যেটা বলছিলাম যে এর আগেটা ছিল পিরামিডের ভিতরের এরিয়া নিয়ে বা এবং তাদের শিল্পকর্ম নিয়ে, আর এখানে বলতেছে পিরামিডের বাহিরের এরিয়া নিয়ে এবং বিল্ডিং সমূহ নিয়ে একটা ওভারভিউ থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যাই। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, কোন একটা মানে এই পিরামিডের ডিজাইনটা যেটা অন্যরা কপি করে, এরকম কোন পিরামিডের কথা বলতেছে কিনা সেটা আমরা দেখব। নেক্সট, অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচারস। বলছে যে একটা আইডিয়ার কথা বলতেছে, যে আইডিয়াটা এইটার বুরিয়াল স্ট্রাকচারের উপর বেস করে চেঞ্জ হয়েছিল, পরিবর্তিত হয়েছিল। এরকম কোন আইডিয়ার কোনো বিষয় ডিসকাশন আছে কিনা যেটা পরিবর্তন হয়েছে, এরকম কোনো বিষয় আছে কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, অ্যান ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেন্স, অল্প কিছু বিষয় ছাড়া বাকি বিষয়টা খুবই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ছিল। ইনক্রেডিবল মানে কি? ভয়ঙ্কর বা খারাপ অভিজ্ঞতা ছিল, মানে অল্প কিছু ভালো অভিজ্ঞতা ছিল, তাছাড়া বাকি সবকিছু খারাপ অভিজ্ঞতা ছিল এই পিরামিড সম্পর্কিত বিষয় হতে পারে। দ্য অ্যান্সার্স টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন, কোনো একটা প্যাসেজে হতে পারে কিছু অপ্রত্যাশিত কোশ্চেনের অ্যান্সার গুলা
নিয়ে ডিসকাশন করা হয়েছে বা অ্যান্সার গুলো দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা তাহলে চলে যাই শুরুতে। দেখেন আমরা প্যারাগ্রাফ এ এ নম্বর প্যারাগ্রাফটা আমরা পড়বো, পড়ে আমরা আগে দেখি এখানে আমরা কিছু বুঝি কিনা। দেখেন বলা হচ্ছে, the pyramids are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day. বলছে দ্য পিরামিডস, পিরামিড হচ্ছে আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্ট, কি অন্যতম একটা কি বিখ্যাত মনুমেন্ট এগুলাকে বলে, অফ এনশিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন গ্রিসের, কোথায়, সরি প্রাচীন মিশরের, ইজিপ্ট মানে কি মিশর। মিশর, অ্যান্ড স্টিল হোল্ড, এবং এখন পর্যন্ত ধরে রেখেছে, এনার্মাস ইন্টারেস্ট, ব্যাপক আগ্রহ, ফর পিপুল, মানুষের মধ্যে, ইন দ্য প্রেজেন্টে, মানে বর্তমান কাল পর্যন্ত এই মনুমেন্টস গুলা মানুষের আগ্রহ ধরে রেখেছে, কারণ এটার ব্যাপক একটা একসেপ্টেন্সি আছে। দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ, এই বিশাল আকর্ষণীয় ট্রিবিউটস টু দ্য memory of the Egyptian kings have become linked with the country, even though other cultures such as the Chinese and Mayan also built pyramids. বলতেছে এই যে বিশাল এবং ইমপ্রেসিভ ট্রিবিউটস অফ দ্য মেমোরি অফ দ্য ইজিপশিয়ান কিংস, এগুলা হচ্ছে প্রাচীন গ্রিসের যে রাজা ছিল তাদের স্মৃতি, স্মৃতি বিজড়িত সবগুলো মনুমেন্টস, এবং হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি ইভেন উইথ দ্য কালচার্স, এবং এটা বলতেছে ওই সময়কার দেশ সংস্কৃতি এগুলার মধ্যে এই মনুমেন্টস গুলা কি করেছে, সম্পর্ক করে দিয়েছে, কালচার গুলাকে সে লিঙ্ক আপ করে দিয়েছে। সাস as the চাইনিজ অ্যান্ড মায়ান অলসো বিল্ড পিরামিডস, এবং বলতেছে যে চাইনিজ এবং মায়ান যারা তারাও তাদের ওইখানে এই পিরামিড তৈরি করেছে। The evaluation of the pyramid from has been written and argued about for centuries. বলছে যে শতাব্দীর পর শতাব্দী এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, লেখালেখি হয়েছে, অনেক কিছু হয়েছে। However, there is no question that, বলছে যে এই ব্যাপারে কোনো কোশ্চেন নেই যে, as far as Egypt is concerned, it began with one monument. বলছে যে ইজিপ্টের বা মিশরের এই জায়গাটা খুব কনসার্নের বিষয় যে এইটা শুরু হয়েছিল উইথ ওয়ান মনুমেন্ট, একটা মাত্র মনুমেন্ট দিয়ে, টু কিং ডিজাইনড বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট। বলছে ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইনড বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, বলছে যে একটা মনুমেন্ট একজন রাজা ডিজাইন করেছিলেন এবং একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট এটা কাজ করেছিলেন। দ্য স্টেপ পিরামিড অফ ডোজার এট সাকারা, যেটা হচ্ছে স্টেপ পিরামিড অফ ডোজার সাকারার এটা অবস্থিত। তো তাহলে এখন বলেন তো এই প্যাসেজটাতে কোন বিষয়টা একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কেউ কি কোনো কিছু ক্যাচ করতে পারছেন? দেখেন তো এখানে ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, এটাকে হাইলাইট করা হচ্ছে কিনা কোনোভাবে? আপনারা কি আমার কথা শুনছেন? জি ভাইয়া। জি, কথা বলছেন না যে? এখানে ভাবে কি হচ্ছে এটার সাথে হাইলাইট করা হচ্ছে কিনা, কি মনে হচ্ছে আপনাদের? জি ভাইয়া, কি রাজাদের হচ্ছে কবরস্থান হিসেবে highlight। জি ভাইয়া। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? না বুঝলে জিজ্ঞেস করেন যে আমি ভাই এটা বুঝতেছি না, আপনারা কথা বলেন না, এটা কোন ধরনের কি বুঝলাম না। বুঝতেছি ভাই, একে রেডিও তো মারাত্মক প্রবলেম ভাই। আমি আজকে দিয়ে ক্লাস করতে পারি নাই তো, অসুস্থ ছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে কি এই যে ওয়ান ওয়ান কিং, ওয়ান মনুমেন্ট ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান অ্যান্ড ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, এটা ওয়ানটাকে কোনোভাবে হাইলাইট করা হচ্ছে কিনা, এরকম কোনো অপশন আমাদের এখানে ছিল? দেখেন তো। জি ভাই, 4 নাম্বারে। কি বলছে, আর সিঙ্গেল সার্টেনিটি অ্যামং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস, রাইট? হ্যাঁ 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 এটা হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ভাই। সার্টেনিটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অন্যান্য অনেক বিষয়ের সাথেও, তাই না? জি তো ভাই। তাহলে আমরা এই প্যারাগ্রাফ এ যেটা, এটার সাথে আমরা 4 নাম্বারটা জাস্ট অ্যান্সারটা 4 বসাই দিলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দেন আমরা বি প্যারাগ্রাফ বিটা পড়ি, দেখি বি তে কি বলতেছে। দেখেন, ডোজার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট অ্যান্ড দ্য ফার্স্ট টু বিল্ড এ স্টোন
এই ডোজার যে সে হচ্ছে যে প্রথম রাজা ছিল থার্ড ডাইনেস্টি ইজিপ্টের, এবং সে প্রথম পাথর দিয়ে কিছু তৈরি করেছিল। Prior to Doge's reign, tombs were rectangular monuments made of dried clay brick, এবং এখানকার যে গম্বুজ গুলা ছিল এগুলা রেক্টেঙ্গুলার আকৃতির ছিল এই মনুমেন্টস এ। এবং এর যে ইট গুলা সেগুলো মানে ধূসর ক্লে কালারের, হুইচ কাভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস ওয়্যার দ্য ডিসেন্ট পারসন ওয়াজ বারিড। এবং এই যে টম মানে তো গম্বুজ, আমরা জানি এই গম্বুজের মাঝামাঝি জায়গায় কাদেরকে সমাহিত করা হতো, মানে কাউকে এখানে সমাহিত করা হতো। আচ্ছা, ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, বলছে যে একটা অস্পষ্ট একটা রিজন এখানে কয়েকটা রয়েছে, যে ডোজার্স মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ ইমহোটিপ, যার এই ডোজার কিং ডোজারের একজন মেইন অফিসিয়াল যার নাম ছিল ইমহোটিপ, কনসেপ্ট অফ বিল্ডিং আ টলার মোর ইমপ্রেসিভ টম্ব from the by stacking stone now known as the step pyramid. দেখেন, ও সরি, slabs to one top to one another, বলছে এখানে এই যে ডোজারের যে মেইন অফিসিয়াল ছিল, এই অফিসিয়াল বা হচ্ছে তার সহকারী আর কি, অফিস সহকারী, তার নাম হচ্ছে ইমহোটিপ। তার এইটি বিশাল বড় একটা গম্বুজ এবং টম্ব তার নামে তৈরি করা হয়েছিল। এবং এটার যে শেপ, এই শেপটাই বর্তমানকালে এটাকে স্টেপ পিরামিড বলে। টোজার ইজ থট টু হ্যাভ রেইন ফর 19 ইয়ার্স, এবং এটা মনে করা হয় যে সে 19 বছর পর্যন্ত শাসন করেছিল। বাট সাম হিস্টোরিয়ান্স, কিছু হিস্টোরিয়ান্স অ্যান্ড স্কলার অ্যাট্রিবিউট আ মাস লঙ্গার টাইম অফ হিজ রুল। তার এই শাসনকাল নিয়ে অনেকের বিতর্ক আছে, ওয়িং টু দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য মনুমেন্টস হি বিল্ড। এবং বলতেছে যে এই যে সে অনেকগুলো মনুমেন্টস তৈরি করেছে, অনেকগুলো নিয়ে কাজ করেছে, বা অনেকগুলো এই মনুমেন্টস গুলোর আবার সাইজ এবং সংখ্যা নিয়েও একটা বিতর্ক আছে। তাহলে মেইন বিষয়টা হচ্ছে যে এখানে মূলত শুরুতে সে একটা এই যে ইয়াটা যেটা স্টেপ পিরামিড করে, তো এই স্টেপ পিরামিডের এটা মূলত তার ইমহোটিপ নাম রাখে, তার অফিসিয়াল যে ছিল তার নামের সাথে মিল রেখে। পরবর্তীতে এই স্ট্রাকচারটা সে ওই যে লম্বা গম্বুজ এটাকে স্মল করেছে, বা শেপটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এটার এখন নাম দিয়েছে স্টেপ পিরামিড। তাহলে এই স্ট্রাকচার, শেপ এবং হচ্ছে যে পরিবর্তন হওয়া, আইডিয়া পরিবর্তন, নাম পরিবর্তন হয়ে এখন নতুন কোনো বিষয় আসে, এরকম চেঞ্জিং এর কোনো বিষয় এখানে ছিল কিনা একটু দেখেন তো। 7 নাম্বার চেঞ্জিং আছে। কোনোটা কি মনে হয় এখানে দেখেন তো আইডিয়া আপনাদের? ফর চেঞ্জিং দ্য 7 নাম্বারটা ভাই। আচ্ছা, 7 নম্বরটা কি বলতেছে দেখেন। বলতেছে যে কি, দ্য অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার। বলছে একটা আইডিয়া যেখানে এই যে বুরিয়াল স্ট্রাকচার যেটা, এটার যে আইডিয়াটা সেটা স্ট্রাকচার যেটা সেটা পরিবর্তিত হয়েছিল বা পরিবর্তন হয়েছিল। হ্যাঁ, তো আমরা বি নাম্বারের সাথে আমরা 7 নাম্বার দিচ্ছি। সিটা দেখি আমরা। দ্য স্টেপ পিরামিড হ্যাজ বিন থ্রোলি এক্সামিনড অ্যান্ড ইনভেস্টিগেটেড ওভার দ্য লাস্ট সেঞ্চুরি। স্টেপ পিরামিড যেটা, এটার গত শতাব্দীতে এটা ব্যাপক ভাবে এটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, and is now known that the building process went through many different stages। এবং এটা খুব পরিচিত যে এইটার যে বিল্ডিং এর যে প্রসেস, এটা তৈরি করার যে প্রসেস, সেটা বিভিন্ন স্টেজে মানে এটা তৈরি করা হয়েছিল, একসাথে তৈরি করা হয়নি, কয়েকটা স্টেজ ফলো করে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি মিরভ কমেন্টস অন দিস। হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি মিরভ একজন হিস্টোরিয়ান, সে কমেন্টস করেছে অন দিস রাইটিং মাস এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভ। বলছে এখানে ব্যাপক এক্সপেরিমেন্ট হয়েছে, হুইচ স্পেশালি ক্লিয়ার ইজ কনস্ট্রাকশন অফ দ্য পিরামিড ইন দ্য সেন্টার অফ দ্য কমপ্লেক্স। বলছে স্পেশালি গবেষণা করা হয়েছে, স্টাডি হয়েছে কোনটা নিয়ে, এই যে পিরামিডের যে সেন্টার বা কমপ্লেক্সের যে সেন্টার, সেই সেন্টার নিয়ে ইট হ্যাড সেভারাল প্ল্যানস, এবং বলা হয়েছে যে এখানে অনেকগুলো প্ল্যান ছিল বিফোর ইট বিকাম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন দ্য হিস্ট্রি। যেহেতু এটা পৃথিবীর ইতিহাসের প্রথম স্টেপ পিরামিড, পাইলিং 6 লেভেলস অন টপ টু ওয়ান অ্যানাদার, এবং যেখানে 6টা লেভেল ছিল পাইলিং গুলার একটার পর আরেকটা। দ্য ওয়েট অফ দ্য ইনারমাস ম্যাস, এই যে এক একটা পাথরের বা এই যে ওয়াজ চ্যালেঞ্জিং ফর দ্য বিল্ডার্স।
বলতেছে যে একটা স্টোনের পরে আরেকটা স্টোন একটার সাথে আরেকটা বসিয়ে তার সাথে খাপ খাইয়ে সেটার চারুকার্য করা, এই কাজটা তাদের জন্য কি ছিল? চ্যালেঞ্জ ছিল। কাদের জন্য? বিল্ডার্সদের জন্য। হু প্লেস দ্য স্টোন অ্যাট অ্যান ইনওয়ার্ড ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট মনুমেন্ট ব্রেকিং আপ। যারা এই পাথরগুলাকে একটার উপর আরেকটা বসিয়েছিল এবং এমন ভাবে বসিয়েছিল যাতে কোনোভাবে কি হয় না, এটা ভেঙে না পড়ে। তাহলে এই কাজটা বিল্ডার্সদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, খুবই ডিফিকাল্ট ছিল, এরকম না বিষয়টা? তাহলে কি ডিফিকাল্ট ছিল? এই যে মানে মনুমেন্টস যেহেতু এটা তৈরি যখন হয়েছে, এটা যেহেতু ইতিহাসের প্রথম মনুমেন্টস, সো এখানে যেটা হয়েছে যে একটা পাথরের উপর আরেকটা পাথর বসে, এখন তো অনেক ধরনের কনস্ট্রাক্ট বা হচ্ছে মানে আমাদের বর্তমান সময়ে তো ম্যাটেরিয়ালস অনেক অ্যাডভান্স, চাইলেই এটা তৈরি করে দেয়। কিন্তু আগে যখন মানুষের একটা স্থাপনা তৈরি করতে হতো পাথর কেটে ইট কেটে, এগুলা কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। তো দেখা যেত যে ওই একটা পাথরের উপর আরেকটা পাথর বসিয়ে সেটা এই একটা মনুমেন্টস তৈরি করা, ইট ওয়াজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর দেম। সো কাদের জন্য ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং ছিল? এটা হচ্ছে যারা বিল্ডার ছিল তাদের জন্য। আচ্ছা এখন বলেন তো এখানে কোনোটা আমাদের অ্যান্সারের সাথে কোনোটা যায় কিনা, কি মনে হইতেছে? কোনোটার সাথে কি মিলানো যায় এখানে, দেখেন তো যায় কিনা কোনোটা। মিলানো যায়? কথা বলেন না কেন ভাই, কি সমস্যা বুঝলাম না তো। হ্যালো। ভাই খুঁজে ভাই স্পষ্ট আসলে বুঝতে পারিনি যে কোনটা। আচ্ছা দেখেন, পাঁচ পাঁচ নাম্বারটা হয়নি আচ্ছা কিন্তু। আমরা একটু শুরু থেকে এই ইয়াগুলো পড়ি। দেখেন, দেয়ার দ্য এরিয়াস এন্ড আর্টিফ্যাক্ট উইদিন পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরের কোনো এরিয়া বা আর্টিস্টিক ফ্যাক্ট এগুলা নিয়ে ডিসকাশন হয়েছে এখানে? না। হয় নাই। এরপরে আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, যারা এই পিরামিডের কাজটা করেছে, এই কাজটা যারা করেছিল তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল। এটা কি যায়? এটা ভাই এটা যাই। এটা কিছুটা যায় মনে হয় না? জি ভাই আমরা আমি এটা এখানে আরেকবার কিছু পড়ি তো, দেখেন তো কি বলতেছে এটা। এই আমরা লাস্ট সেন্টেন্সটা যদি একটু পড়ি, লাস্টের দিকে এসে বলছে ইট হ্যাড সেভারাল প্লানস বিফোর ইট বিকাম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন দ্য হিস্ট্রি। যেহেতু এটা ইতিহাসের প্রথম স্টেপ পিরামিড, পাইলিং 6 লেভেলস, এর পাইলিং গুলো 6টা লেভেলে হয়েছে, ওয়ান টপ টু ওয়ান অ্যানাদার, একটার পর আরেকটা। দ্য ওয়েট অফ দ্য ইনারমাস ম্যাস, এটার যে ম্যাটেরিয়ালস গুলো ছিল বা পাথর গুলো ছিল, এগুলোর ওয়েট ছিল অনেক বেশি। ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, এবং এই কাজগুলো তাদের জন্য, যারা বিল্ডার্স ছিল, নির্মাণ শ্রমিক ছিল, হ্যাঁ তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জিং ছিল, ডিফিকাল্ট ছিল। চ্যালেঞ্জ কি ডিফিকাল্ট দিয়ে এটাকে করা যায় না, কনভার্ট করা যায় না? দরকার। হু প্লেস দ্য স্টোন, যারা এই যে বিল্ডার্স, যারা যারা প্লেস করেছিল, বসিয়েছিল পাথরগুলাকে এট অ্যান ইনওয়ার্ড ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য মনুমেন্ট ব্রেকিং আপ, একটার পর আর একটা, যাতে করে এটাকে কোনোভাবে ভেঙে না যায়, সে ভেঙে যাওয়া থেকে এটাকে কি করেছিল, প্রিভেন্ট করার জন্য এটা তৈরি করেছিল। তো এটা তাদের জন্য কি ছিল, কঠিন ছিল না কাজটা? কঠিন ছিল। তাহলে আমরা জি সি ভাই এটা নাম্বারের সাথে আমরা খুব সহজেই কিন্তু এই যে 2 নাম্বারটা বলতে পারি যে এটা সি নাম্বার প্যারাগ্রাফের সাথে ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। ওকে, ওকে। নেক্সট হচ্ছে ডি নাম্বার, যদি আমরা দেখি হোয়েন ফাইনালি কমপ্লিটেড, যখন এটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল, দ্য স্টেপ পিরামিড রোজ 62 মিটার হাই, এটা উঁচু হলো কত, 62 মিটার উঁচু লম্বা হলো, অ্যান্ড ওয়াজ দ্য টলেস্ট স্ট্রাকচার অফ ইটস টাইম, এবং ওই সময়কার সব থেকে উঁচু স্ট্রাকচার ছিল এটা। দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ট ওয়াজ দ্য সাইজ অফ দ্য সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড ইনক্লুডেড আ টেম্পল, এবং বলতেছে যে এই শহরের একটা এত বড় একটা সাইজের, ইজিপ্টে এত বড় একটা মনুমেন্ট তৈরি হলো, বিল্ডিং তৈরি হলো, এবং এর মধ্যে কি কি ছিল, একটা টেম্পল ছিল, একটা কার্টিয়ার ছিল, and trains and living quarters for the priest, প্রিস্টদের জন্য আলাদা থাকার জায়গা ছিল। It covered reign of 16 hectares and was surrounded by a wall
10.5 meters হাই। বলছে এটার চারিদিকে 16 হেক্টর জায়গা জুড়ে এটা ছিল, এবং এটার চারিদিকে সারাউন্ডেড ছিল 10.5 মিটার হাই, হচ্ছে একটা ওয়াল দিয়ে এটা চারিদিকে সারাউন্ডেড ছিল, ঘেরা ছিল একটা ওয়াল দিয়ে, প্রাচীর দিয়ে। দ্য ওয়াল হ্যাড 13 ফলস ডোরস, এবং এই এই ওয়ালগুলার 13টা ফলস ডোর ছিল। কাট ইনটু ইট উইথ অনলি ওয়ান ট্রু এন্ট্রেন্স কাট ইনটু দ্য সাউথ ইস্ট কর্নার, এবং সাউথ ইস্ট কর্নারে শুধুমাত্র একটা এটা ঢোকার জন্য রিয়েল একটা ডোর ছিল, সেখান দিয়ে ঢোকা যেত। দ্য এন্টায়ার wall was then ringed by a trench 750 meters long and 60 meters wide। বলা হচ্ছে যে এই পুরো ওয়ালটা এটা 750 মিটার লম্বা এবং 40 মিটার এটার প্রস্থ। The false doors and the trains were incorporated into the complex to discourage unwanted visitors। যারা অপরিচিত এই ভিজিটার ছিল, মানে নতুন ভিজিটার ছিল, প্রথম যারা দেখতে যায় তাদের জন্য এই ফলস ডোর গুলো খুব তারা এখানে বিব্রতকর অবস্থায় পড়তো বা তারা চিনতে পারতো না। ইফ সামওয়ান উইশ টু এন্টার, যদি কাউকে এর ভিতর প্রবেশ করতে হতো, হি অর শি উড হ্যাভ নিড টু নো অ্যাডভান্স হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল। তাকে অবশ্যই এটা জানতে হতো যে সে কিভাবে এটার ঢোকার দরজাটা খুঁজে পাবে এবং কিভাবে এর ভিতরে ঢুকতে পারবে এই ওয়াল দিয়ে। Roger was so proud of accomplishment that they broke the tradition of having only his own name, the monument and emotive's name carved it as well। বলছে যে সে ওই যে আগে যা পড়েছিলাম যে শুরুতে এটার নাম ছিল ইমোটিভ, তার অফিসিয়ালের নামে। সাধারণত আগেকার রাজা বাদশারা নিজেদের নামে ছাড়াও কোনো কিছু তৈরি করতো না, সবসময় নিজেদের নামে তাদের নিজেদের বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্য নিজেদের নামে বিভিন্ন মনুমেন্টস বা স্থাপনা তৈরি করতো। কিন্তু সে খুব প্রাউড ছিল যে সেই প্রথম যে ট্র্যাডিশনটাকে ভেঙে দিয়ে সে ইমোটিভের নামে এটা রেখেছিল। আচ্ছা, এখন এইটা ওভারঅল এই জিনিসটা পিরামিডের ভিতরের কোনো কথা বলতেছে না বাহিরের দিকের এরিয়া এবং তাদের কোনো বিষয়গুলো নিয়ে ডিসকাশন করছে, কি মনে হচ্ছে? বাহিরের দিকের এরিয়া ভাইয়া। গুড। এটা হচ্ছে বাহিরের দিকের এরিয়া, যেহেতু এই যে ওয়াল ওয়াল কি ভিতরে থাকে পিরামিডের? হুম, বাইরের দিকে। ওয়াল বাইরে থাকে। এটার ওয়ালের যে চারিদিকে দরজা ছিল, ডোর ছিল, ফলস ডোর ছিল 13টা। এরপরে এটার হাইট, এটার ওয়েট, এটার হচ্ছে যে এই বিস্তারিত যে জিনিসগুলো, এগুলো কিন্তু পিরামিডের বাহিরের দিক নিয়ে ডিসকাশন করছে, ঠিক কিনা? তাহলে জি এখানে আমরা ভাইয়া। কোনটা দিব? 1 নাম্বার ভাই। 1 নাম্বার তো উইদিন, ভিতরের। ভিতরের ও, দিকে। এটা হচ্ছে এক্সটার্নাল না, এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এক্সট্রা এরিয়াস। 5 নাম্বার, জি। হ্যাঁ, 5 নাম্বার। গুড। তাহলে আমরা ডি নাম্বারের সাথে 5 নম্বর দিব। ই নাম্বারটা আমরা পড়ি, দেখেন। দ্য বুরিয়াল চেম্বার অফ দ্য টম। বলছে যে এই গম্বুজের জাস্ট ঠিক ঠিক মাঝে যে জায়গাটা, হোয়ার দ্য কিংস বডি ওয়াজ লেড টু রেস্ট, যেখানে রাজাদের বডি গুলাকে সমাহিত করা থাকতো, ওয়াজ ডার্ক বেনেথ অফ দ্য বেস অফ দ্য পিরামিড। এটাই মূলত পিরামিডের বেস জায়গা, সারাউন্ডেড বাই ভাস্ট মেজ অফ লং টানেলস। বলছে পিরামিডের ভিতরে যে গম্বুজ, উপরে যে গম্বুজ থাকে ওই গম্বুজের জাস্ট ঠিক সোজা, এই যে আপনারা দেখবেন যে আমাদের বা দেশেও আছে অনেক ওই যে কিছু মাজার টাজার আছে না, দেখবেন যে উপরে গম্বুজ থাকে, ওই সোজা করে নিচে থেকে ওই যে ইয়া থাকে, কবর থাকে। খেয়াল করছেন? জি ভাই। সো এইখানেও দেখা যায় যে ওই রাজাদের সমাহিত করা থাকতো ওইখানে, ঠিক আছে, আর উপরে গম্বুজ থাকতো, এবং ওই যেই জায়গাটাতে তাদের সমাহিত করা থাকতো তার চারিদিকে এখানে কি ছিল, টানেল ছিল অনেকগুলা, কি ছিল, টানেলস। এন্ড হ্যাড রুমস অফ দেম আর ডিসকারেজ রোবার্টস, মানে টানেল গুলো মানে হচ্ছে যে চারিদিকে টানেল থাকার কারণে কেউ তো সরাসরি ওইখানে যাইতে পারতো না, টানেল ক্রস করে দেন ওইখানে যাওয়া লাগতো, যার কারণে যারা রোবার্ট ছিল একসময় কিন্তু মানে আগে এই যে মানুষের মৃতদেহটা ব্যাপক চুরি টুরি হইতো আর কি, ডাকাতি হইতো আর কি, ঠিক আছে। তো যারা রোবার্ট ছিল তারা আসলে এখানে সাহস পাইতো না বা ডিসকারেজ হইতো। ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস ডিসকভারিজ ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড ওয়াজ আ লার্জ নাম্বার অফ ভেসেলস। বলছে যে একটা ব্যাপক ডিসকভারি ছিল যে এখানে একটা ব্যাপক সংখ্যক একটা ভেসেল ছিল where 14,000 of 40,000 of these vessels of various forms and shapes, বিভিন্ন ফর্মস এবং শেপস এর 40,000 ভেসেল সেখানে ছিল, were discovered in store rooms of the pyramid underground passages। বলছে যে এটার আন্ডারগ্রাউন্ডে আরো অনেক ধরনের
আর্টিস্টিক ফ্যাক্ট বা কারুকার্য ছিল বা স্টোরেজ ছিল। দে আর ইনস্ক্রাইবড উইথ দ্য নেমস অফ রুলার্স ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডাইনেস্টিস অফ ইজিপ্ট। এবং এইখানগুলো ওই যে নিচে যে জায়গাটা গুলো ছিল বিভিন্ন স্থাপনার, ওইখানে এই যে রাজাদের রুলারদের যারা শাসক ছিল তাদের নামগুলাকে খোদাই করা থাকতো এখানে। এবং অ্যান্ড মেড ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোন, এইগুলা বিভিন্ন ধরনের পাথর দিয়ে তৈরি হতো বা পাথরের উপরে তাদের নামগুলো খোদাই করা থাকতো। So there is no agreement among scholars and archaeologists on why the vessels were placed in the tomb to Dozier or what they were supposed to represent. বলছে যারা স্কলার্স এবং আর্কিওলজিস্ট যারা আছে তাদের মধ্যে ব্যাপক একটা এটা নিয়ে মানে মতপার্থক্য আছে যে এই ভ্যাসেল গুলা কেন সেখানে দেওয়া হয়েছে এবং এই যে ডোজার এগুলো দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করতে চেয়েছে। এতগুলো ভ্যাসেল, প্রায় 40,000 ভ্যাসেল সেখানে দিয়েছে, বিভিন্ন কারুকার্য খচিত পাথর গুলা দিয়েছে সেখানে। সো এইগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে। আর্কিওলজিস্ট জেন ফিলিপ লুয়ার, এটা একজন আর্কিওলজিস্ট হু এক্সকাভেটেড মোস্ট অফ দ্য পিরামিড অ্যান্ড কমপ্লেক্স বিলিভস, সে মনে করতেছে অধিকাংশ পিরামিড এবং কমপ্লেক্স গুলো বিলিভ দে আর অরিজিনালি স্টোরড এন্ড দেন গিভেন এ প্রপার বুরিয়াল বাই ডোজার ইন হিজ পিরামিড টু অনার হিজ প্রসিডিউরস প্রিডিসার্স। সো বলছে যে এইগুলা দেখা যায় যে এই প্রপার বুরিয়াল হয়েছে ডোজারের এর মধ্যে এবং বিভিন্ন ধরনের যারা প্রিভিয়াস টাইমে যারা ছিল তাদের উত্তরসূরি যারা ছিল বা তাদের প্রিভিয়াস শাসক যারা ছিল তাদেরকেও এই পিরামিডের ভিতরে সুন্দর করে জায়গা দেওয়া আছে। দেয়ার আর আদার হিস্টোরিয়ান্স, আরো অনেক হিস্টোরিয়ান্স আছে হাউএভার হু ক্লেইম দ্য ভেসেলস ওয়্যার ডাম্পড ইনটু দ্য শেপ দ্যাট yet another attempt to prevent grave robbers from getting to কিং বুরিয়াল চেম্বার। বলছে যে এই ভ্যাসেল গুলা দিয়ে জাস্ট হচ্ছে রোবাররা যাতে এটাকে কোনোভাবে ক্ষতি করতে না পারে, যার কারণে এই ভ্যাসেল গুলা দিয়ে এটাকে প্রোটেক্ট করা হয়েছে বা প্রিভেন্ট করা হয়েছে। আচ্ছা বলেন তো এখন এটা দিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে বা কোনটা এর মধ্যে যাচ্ছে? এক নম্বরটা। হ্যাঁ, এক নম্বর কি বলছে, দ্য এরিয়াস এন্ড আর্টিফ্যাক্ট উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরের দিকের এরিয়া এবং আর্টিফ্যাক্ট নিয়ে কথা বলতেছে। আর্টিস্টিক ফ্যাক্ট নিয়ে কথা হয়েছে না, ওই যে বিভিন্ন কারুকার্য খচিত নাম দেয়া থাকতো, আরো অনেক ধরনের স্থাপনা হতো, এইগুলা এরিয়া নিয়ে ডিসকাশন হয়েছে যে এটার চারিদিকে টানেল আছে, হ্যাঁ এই টানেল গুলা কেন দিয়েছে সেগুলো ডিসকাশন হয়েছে। তাহলে এক নাম্বারটা এর সাথে আমরা দিতে পারি, পারি কিনা? ভ্যাসেল বলতে কি বোঝায় মূলত? কবরের ডেমো? আচ্ছা, ভ্যাসেল বলতে কি বোঝায় বলেন তো, আপনাদের কাছে কি মনে হয়? এই কবরের মতো করে ওরকম করে কারুকার্য করা কিংবা হুম হুম। আচ্ছা, কবরের মতো ওরকম করে জাস্ট ওই যে দেখবেন যে যখন ওই আমাদের দেশের ক্ষেত্রে যদি দেখেন আপনি যে ওই যে যখন গভর্নমেন্ট মানে কোন একটা প্রধানমন্ত্রী যায় রাস্তা দিয়ে তখন কি দেখা যায়, একই রকম গাড়ি অনেকগুলো থাকে না, খেয়াল করছেন? কিভাবে? এটার কারণ কি? প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য, যাতে করে মানুষ আইডেন্টিফাই করতে না পারে। অনেকে হয় না, অনেক দেশে প্রধানমন্ত্রী দেখবেন যে বোম ব্লাস্টিং করে বা বিভিন্ন ধরন ভাবে তাদের উপর অ্যাটাক করে আর কি, ঠিক আছে? তো এইটার রিজনটা হচ্ছে 5টা 7টা গাড়ি থাকলে কোনটাতে যে প্রধানমন্ত্রী আছে এটা বাইরের কেউ আগে থেকে কি জানতে পারবে না, ঠিক আছে? তো একই রকম গাড়ি, একই রকম শেপ, একই স্পিড, একই সবকিছু দেখবেন, খেয়াল করবেন একই স্পিডে যায়, খেয়াল করছেন? জি ভাই। স্পিডও কিন্তু এক থাকে, এটা কিন্তু প্রোটোকলের একটা সিস্টেম। দেখবেন যে গাড়ি একদম একই স্পিডে যাচ্ছে সবগুলা। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে করে কেউ মানে লোকেট করতে না পারে যে সে কোথায় আছে, ঠিক আছে? তো যার কারণে ওই কবরের মতো করে অনেকগুলো ভেসেল তৈরি করা, যাতে করে মানে যারা রোবার, ঠিক আছে, তারা যাতে আইডেন্টিফাই না করতে পারে বা লোকেট করতে না পারে যে কোনখানে রাজা বা রুলারের মরদেহটা কোন জায়গাটায় আছে, ঠিক আছে, সমাহিত করা। এটা হচ্ছে তাদের এই মরদেহগুলোকে প্রোটেক্ট করার একটা মাধ্যম আর কি। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, সো আর কারো কোনো বিষয় জানার বা প্রশ্ন আছে? ভাই ভাই এখানে রিডিং কি আমরা ক্যাম্পাস থেকে প্র্যাকটিস করবো? হ্যাঁ, আপনারা এই সবগুলো কেমব্রিজ থেকে প্র্যাকটিস করবেন, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমব্রিজের বাইরে কোনো কিছু আর প্র্যাকটিস করা লাগবে না, বুঝছেন কিনা ভাই? হ্যাঁ ভাই। আপনারা
আচ্ছা, এখানে লিসেনিং আর আমি রিডিং কি? আপনাদেরকে কয়েকটা টিপস বলি। হ্যাঁ, জি ভাই। লিসেনিং আর রিডিং কেমব্রিজ থেকে আর কি, হ্যাঁ। হ্যাঁ, এগুলো ক্যামব্রিজ থেকে, ক্যামব্রিজের বাইরে আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, সব হ্যাঁ হ্যাঁ। ক্যামব্রিজ থেকে। আচ্ছা, এখানে আপনাদের জন্য যেটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা ট্রাই করবেন প্যাসেজ 1 থেকে। যেমন আমরা গতদিন ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। এখন ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা আপনারা প্যাসেজ 1 থেকে করা ট্রাই করবেন। কোন প্যাসেজ থেকে? প্যাসেজ ওয়ান। প্যাসেজ 1 মন থেকে, থেকে। কারণ প্যাসেজ 1 এর গুলো তুলনামূলকভাবে কি হয়, সহজ হয়। সহজ। তো ওইগুলাতে যখন আপনি করবেন, তখন আপনি যখন মোটামুটি একটা লেভেলে চলে আসবে, তখন আপনি ওভারঅল সব জায়গা থেকে করেন। কিন্তু শুরুতেই আমি বলবো যে আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করেন, এবং লিস্ট অফ হেডিং ট্রাই করবেন। 3 নাম্বার প্যাসেজে যদি কোনো লিস্ট অফ হেডিংস থাকে তো সেটা করবেনই না এই মুহূর্তে। বুঝছেন কিনা ভাই? আজকে 3 যেগুলো নম্বর প্যাসেজে বললেন। ভাই? হ্যাঁ, এইটা যে লিস্ট অফ হেডিংস যেটা দেখলেন না, এই জি জি। জি। লিস্ট অফ হেডিংস আপনারা 3 নাম্বার প্যাসেজ, প্যাসেজ 3-তে যদি কোনো জায়গায় লিস্ট অফ হেডিংস থাকে, ওইটা আপনারা এই মুহূর্তে জি ভাই। চোখে মানে দেখবেনই না, অ্যাভয়েড করে চলে যাবেন। তাহলে কোথা থেকে করবেন? ফার্স্ট হচ্ছে খুঁজে বের করবেন যে কেমব্রিজের কোন টেস্টে প্যাসেজ 1 এর লিস্ট অফ হেডিংস আছে। কারণ প্যাসেজ এইটা তো প্যাসেজ 2-তে, তাই না? তো প্যাসেজ 1 এ যে লিস্ট অফ হেডিংস সেটা এর থেকে আরো বেশি ইজি। বুঝছেন কিনা? এই জি ভাই। রিডিং যখন এর ওয়ার্ডের মিনিং গুলা ধরতে খুব কষ্ট হচ্ছিল, মানে আচ্ছা, পরে এইটা, বলার পর। হ্যাঁ, এটা এটা একটু স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। তবে এটা কয়েকবার প্র্যাকটিস করলে। আচ্ছা, এইটা আমি আপনাদেরকে এটা এর আগে একদিন বলেছিলাম যে আহ, দেখেন আমরা, মানে আমি আমি আমার গল্পটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি। আমি যখন ফার্স্ট ইয়ারে ইংলিশে ভর্তি হই, সো সাধারণত আমরা তো যেহেতু ইংলিশ মানে ব্যাকগ্রাউন্ড না, আমরা তো যেহেতু জাস্ট স্কুল কলেজে ইংরেজি একটা সাবজেক্ট ছিল। তো যখন আমার পুরো পড়াশোনাটা ইংলিশ মিডিয়াম, ইংলিশে ভর্তি হয়ে, সো তখন আমরা মানে আসলে নোভেল পড়ে বা ড্রামা পড়ে কিছুই বুঝি না। তো স্যারদেরকে বললাম যে স্যার আসলে এটার সমাধান কি। তো স্যার আমাকে খুব চমৎকার একটা পরামর্শ দিয়েছিলেন। সেটি হচ্ছে, বলছে যে দেখো, এটার ইয়াটা হচ্ছে যে তুমি যখন একটা লাইন পড়তেছো, একবার পড়ে একটা লাইন ধরো প্যাসেজ পড়লা, একবার পড়ে তুমি যেটা বুঝবা, দ্বিতীয়বার যদি আবার পড়ো তুমি ওইটাকে ওই, মনে করো তুমি যে ওয়ার্ড যেটা আগে জানতে, এখনো ওই ওয়ার্ড গুলোই জানো, কিন্তু যদি ওই একই প্যাসেজ দ্বিতীয়বার পড়ো, তাহলে তোমার আইডিয়াটা আরো ভালো আসবে প্রথমবারের থেকে। এটা যদি তৃতীয়বার পড়ো তাহলে দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝছেন কিনা? এটার কারণ হচ্ছে যে ওনার কথা হচ্ছে যে আমরা সবগুলো যে মিনিং জানবো ওয়ার্ডের, ইটস নট লাইক দ্যাট। এই যে আমি সব মিনিং বলেছি, আমি কিন্তু সবগুলো মিনিং যে আমি জানি বিষয়টা এরকমটা না, অনেস্টলি। কিন্তু আমি এখানে ধরেন এই একটা সেন্টেন্স পড়েছি, এই একটা সেন্টেন্সের মধ্যে আমি হয়তো ধরেন 12টা ওয়ার্ড আছে, এর মধ্যে আমি 11টা পারি, একটা পারি না। 11টা পারি মানে সামনে পিছনের ওয়ার্ড গুলো যদি জানা থাকে, মাঝখানেটা আমি গেস করে এটার মিনিং বের করে ফেলতে পারি। এই গেস করার পাওয়ারটা আপনি যখন তৈরি হবে আপনার, তখন বুঝবেন যে আপনার মধ্যে রিডিং অ্যাবিলিটিটা বাড়ছে। বুঝছেন কিনা? এখন কথা হচ্ছে জি। তাহলে গেস করার পাওয়ার কিভাবে বাড়াইবেন? ওই যে আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে আপনাদেরকে রেগুলার নিউজ পেপার পড়তে হবে। ঠিক আছে? এবং নিউজ পেপার আপনি কিচ্ছু বোঝার দরকার নেই, ওই যে বললাম যে জাস্ট বোঝার ট্রাই করবেন। কিছু বোঝার দরকার নেই, কিন্তু ট্রাই করবেন, জাস্ট ইট। এভাবে করলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? জি ভাই। জি। আর কোনো বিষয় কারো? রিডিং এর জন্য ভোকাবুলারি গুলো কেমব্রিজ থেকে ভোকাবুলারি আছে না, ওখান থেকে শিখতেছে আর কি, এগুলো শিখলে হবে। আপনি রিডিং এর জন্য আমি আমি পরামর্শ দিই কি, এই যে আপনি আজকে রিডিং প্যাসেজ করবেন না, এই হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ এটা থেকে করতেছে আর কি। পাঁচটা শিখেন ভাই, এই প্যাসেজ থেকে পাঁচটা হ্যাঁ শিখেন। আলাদা করে হ্যাঁ কোনো সেম। একটা লিস্ট টিস্ট এসব লাগতো না। বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। জি ভাই। এই প্যাসেজ থেকেই শিখেন, যে আপনি অপরিচিত 5টা ওয়ার্ড আপনি আজকে শিখছেন, কালকে আবার 5টা শিখলেন। এই প্যাসেজ গুলা থেকেই শিখবেন, এর বাইরে থেকে শেখার দরকার নেই। আচ্ছা। ঠিক আছে? আমি যেটা জি বলি যে ওকে। এটা কিন্তু হচ্ছে যে কেমব্রিজ ইজ দ্য বাইবেল অফ আইএলটিএস। ঠিক আছে? মানে এই কেমব্রিজের উপরে আপনার আর কিছুই লাগবে না আর কি। ঠিক আছে? কেমব্রিজ হলেই আপনি আইএলটিএস এ
ইজিলি 9 আউট অফ 9 পাওয়া পসিবল। ঠিক আছে, কারণ কেমব্রিজ হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটা বই, আমি আপনাদেরকে এর আগে বলেছি। সো এই কেমব্রিজকে ফলো করলেই এনাফ, আর কোনো বই ফলো করা লাগবে না। ওকে। জি ভাই। যে আর কারো কোনো বিষয় জানার আছে? ওকে, সো যদি না থাকে so আমরা শেষ করব। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কিন্তু আবার দাওয়াত দিতেছি আমাদের নতুন অফিসে। নতুন অফিস আগামী 10 তারিখে উদ্বোধন, ঠিক আছে? তো 10 তারিখে সকাল 10টায় এখানে ডক্টর মুবারক হোসেন ভাই থাকবেন প্রধান অতিথি হিসেবে। তো আপনাদের সকলের আমন্ত্রণ রইল, ঠিক আছে? জি জি ভাই, ভাই, সময় আসসালামু আলাইকুম। দিলে আসসালাম। জি।